বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর মুনাফা অধ্যায়ের কিছু সূত্র এবং বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমি আমার এই লেকচারে কিছু অঙ্ক করাবো। তার আগে আমি কয়টা কথা বলিনি। এখানে উপরে আমি লিখেছি একই নিয়মের অঙ্ক 4, 5, 9, 12, 18 এবং উদাহরণ 3, 4, 5, 7 2.1 অনুশীলনী এই কয়টা অঙ্ক। এখন আমি যে অঙ্কটা করব একই নিয়মের, অর্থাৎ I = PRN এই সূত্রটি দিয়ে আমরা এই সবগুলো অঙ্ক করতে পারবো। আমি এখানে একটা অঙ্ক লিখেছি, আমি এই 4 নম্বর অঙ্কটা আমি করব এই নিয়মে। বাকি সবগুলো অঙ্ক তোমরা বাসায় চেষ্টা করবে। আমরা আসি অঙ্কটার দিকে। দেখো, লেখা আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? প্রথমে তুমি কোশ্চেনটাকে পড়ার পরে লক্ষ্য করো কি কি দেওয়া আছে এবং কি চেয়েছে। আমি দেখি যে বার্ষিক শতকরা মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা, এইটাকে আমি দাগ দিলাম। এরপরে দেওয়া আছে এত টাকার, দ্যাট মিনস 2000 টাকার, দাগ দিয়ে রাখলাম। এবং আরেকটা দেওয়া আছে 5 বছরের, 5 বছর টাকা আমি দাগ দিলাম। বাকি যে কথাটা দেওয়া আছে মুনাফা কত, আমি এটাকে ডাবল দাগ দিয়ে রাখলাম। কি দেওয়া আছে এবং কি বের করতে হবে আমরা প্রথমেই অঙ্ক দেখে সেগুলো বের করে ফেলব। তাহলে কিন্তু অঙ্ক আমাদের বুঝতে সহজ হবে এবং বুঝে বুঝে করতে পারবো। লক্ষ্য করো বার্ষিক শতকরা মুনাফার হার, এই যে আমরা হার, রেট অফ ইন্টারেস্ট, আমরা কিন্তু প্রথম লেকচারে আমি কিছু ফর্মুলা দিয়েছিলাম যে হার, মুনাফার হার, স্মল আর দিয়ে আমি প্রকাশ করেছিলাম মুনাফার হার। এখানে কিন্তু অলরেডি বার্ষিক শতকরা মুনাফার হার কথাটা চলে আসছে। তার মানে হচ্ছে এখানে কি দেওয়া আছে, আর দেওয়া আছে। এরপরে দেখো এত টাকা, 2000 টাকা, তার মানে 2000 টাকার মূল টাকা, মূল টাকা হচ্ছে আমার এখানে মূলধন অথবা আসল, সে আসলটা আমার দেওয়া আছে, আসল পি দেওয়া আছে, পিও আমি এখানে পেয়ে গেলাম। এরপর হচ্ছে এই টাকাটা আমি রাখলাম, কত বছর রাখলাম, 5 বছর। তার মানে এখানে আমাকে সময়কালটাও দেওয়া আছে, তার মানে এনটাও দেওয়া আছে। আমি পেয়ে গেলাম আর পি এন। এখন আমাকে বের করতে হবে আই সমান সমান কত, মুনাফা সমান সমান কত, অর্থাৎ I = what, এইটা আমাকে বের করতে হবে। এখন তুমি সহজেই যখন কোশ্চেনের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোকে যদি তুমি ফাইন্ড আউট করে ফেলতে পারো, অর্থাৎ কি কি আছে সেগুলোকে যদি খুঁজে বের করে ফেলতে পারো, বাকি কি বের করতে হবে তুমি সহজেই সেটা পেয়ে যাবে। তাহলে আমরা এবার অঙ্কটাকে সাজাই। এখানে মুনাফার শতকরা মুনাফার হার = 10.050। লক্ষ্য করো যখন আমি হার কথাটা নিয়ে আসব, এখানে কিন্তু টাকা লেখা, যখনই শতকরা মুনাফার হার কথাটা চলে আসবে, যে বার্ষিক শতকরা মুনাফার হার, এই কথাটা যখন আমি লিখব আমার অঙ্কের ক্ষেত্রে, তখন এখানে পার্সেন্টেজের একটা চিহ্ন দিতে হবে। এখানে কিন্তু তখন আর টাকা লেখা যাবে না। এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, 10.50। আরেকটা জিনিস, পার্সেন্টেজকে যখন আমরা ভাঙবো তাহলে পার্সেন্টেজের বদলে আমরা নিচে কি করব, 100 দিয়ে ভাগ করে দেব। আমি এখানে একটু রাফে বোঝাচ্ছি। পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, যে কোনো সংখ্যার সাথে সেটা গুণ করে দিতে হবে। যদি 5% হয় তাহলে 5 × 1/100। যদি 20% হয় তাহলে আমাকে কি করতে হবে, 20 × 1/100। তার মানে হচ্ছে প্রতিবারই এই পার্সেন্টেজের বদলে আমাকে কি করতে হবে, 1/100, এটাকে আমাকে গুণ করতে হবে, 1/100 আমাকে গুণ করতে হবে। এখন এইখানে দেখো এই যে 100টা, এই 100টা কোথায় আছে, নিচে আছে। এইটা নিচে কি আছে, কিচ্ছু নাই, তার মানে 1। দ্যাট মিনস কি হচ্ছে, 20 আর 1 গুণ করলে উপরে 20, আর 1 এবং 100 গুণ করলে নিচে 100।
তার মানে হচ্ছে এই 100 দ্বারা ভাগ। এখানে ঠিক তাই, আমি যখন 10.50% করলাম, 10.50কে আমরা কী করবো, পার্সেন্টেজকে ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। এখানে আরেকটু কাজ আমরা করে নিতে পারি। দশমিককে যদি উঠাতে হয়, আমরা আগেই জানি যে দশমিক কিন্তু উপরে থাকে, নিচে দশমিকের বদলে 1 দিতে হবে এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে তার বদলে সে কয়টা শূন্য দিতে হবে। তাহলে আমাদের এখানে দশমিক উঠিয়ে দিলাম আর শূন্য, আর নিচে 100 সাথে গুণ করতে হবে, দশমিকের বদলে 1, আর দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য। এত টাকা চলে গেল। এবার আর কি দেওয়া আছে, দেওয়া আছে আসল টাকা। আসল বা মূলধন P = আমার 2000 টাকা। 2000 টাকা এখানে আমাদের টাকা। এবার আসি সময়। সময় n = 5 বছর। শেষ। আমাদেরকে বের করতে হবে মুনাফা কত হবে। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I = P/N, অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা সমান সমান হবে আসল ইন্টু শতকরা মুনাফার হার ইন্টু সময়কাল। তাহলে আমাদের এখানে যেহেতু আসল অর্থাৎ মূলধন 2000 টাকা, 2000 আমরা এখানে লিখে ফেললাম, আর হচ্ছে 1050 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 ইন্টু সময়টা n সমান সমান 5 বছর। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। লক্ষ্য করো, আমরা জানি যে কোনো ভগ্নাংশের দুইটা পার্ট, একটা হচ্ছে হর আর একটা হচ্ছে লব। এখানে দেখো এই অংশটুকুর মধ্যে এইটা উপরে আছে, এটা উপরে আছে, তাহলে আমাদের এখানে আছে নিচে এই অংশটুকু 100 ইন্টু 100। আমরা দেখি কোনটা দিয়ে কোনটা কাটাকাটি যায়। আমি সরাসরি যদি 100 দিয়ে 2000কে কাটি তাহলে এখানে হবে 20। আমি যদি এবার 5 দিয়ে 100কে কাটি, অর্থাৎ উপর নিচে উপরটা এই লব দিয়ে হরকে আমি কাটলাম, 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে হচ্ছে 20। এবার 20 এবং 20কে যদি কেটে দিই, 20 তাহলে উপরে থাকলো আমার কত, নিচে কোনো রাশি এখন নাই, উপরে থাকলো 1 এবং 1050। আমরা 1 এবং 1050 সমান সমান লিখতে পারি 1050। তাহলে আই সমান সমান কি দাঁড়ালো, 1050 টাকা। অর্থাৎ অতএব নির্ণয় মুনাফা সমান সমান 1050 টাকা। উত্তর 1050 টাকা। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর আমি আবার বলছি, প্রথমে অঙ্ক যখন দেওয়া থাকবে, এটা সৃজনশীলের মধ্যে খ থাকতে পারে বা ক, যেটাই থাকুক, তোমরা প্রথমে অঙ্কটাকে ভালো করে বুঝে নেবে যে কি কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। তো আমি অঙ্কটা কোশ্চেনটাকে আমি পড়ে আমি কি করলাম, দাগ দিয়ে দিলাম যে আমি কি এখানে পেয়েছি এবং কি আমাকে বের করতে হবে। আমি দাগ দিয়ে দিলাম যে আমার হার দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। আমার প্রথম লেকচারে ছিল মুনাফার হার সমান সমান হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটা সবসময় শতকরাতে থাকবে, অর্থাৎ সেটা বার্ষিকের হিসাবে থাকবে। পরবর্তীতে দেখলাম যে কোনো একটা নির্দিষ্ট টাকার উপর আমাকে 5 বছর মুনাফা বের করতে হবে। সেই নির্দিষ্ট টাকাটা আমি এখানে ফাইন্ড আউট করে ফেললাম যে 2000 টাকা। সেই নির্দিষ্ট টাকাটাকে আমি আসল হিসাবে লিখে ফেললাম। তাহলে শতকরা মুনাফার হার আমি পেয়ে গেলাম, আসলও পেয়ে গেলাম।
এবং সময়টা দেখলাম যে 5 বছরের মুনাফা বের করতে বলা হলো। তো 5 বছরটাকে আমি এখানে সময়কাল হিসাবে এন এর মানটা আমি পেয়ে গেলাম। তো বাকি কি থাকলো? বাকি হচ্ছে যে মুনাফা, এই শব্দটা কত হবে। তাহলে এই শব্দটাকে বের করার জন্য আমাদের যে দুইটা সূত্র ছিল আই ইকুয়াল টু পি আর এন, সেই সূত্রতে আমি এখানে বসিয়ে দিয়ে দেখলাম যে আই ইকুয়াল টু পি আর এন এর জায়গায় পি এর মান, আর এর মান এবং এন এর মান বসালে আমি মুনাফা বা সরল মুনাফা সহজে পেয়ে যাই। এখানে দেখো যে হারের ক্ষেত্রে আমি যে কথাটা বলেছিলাম আগে, সেই কথাটা আবার রিপিট করছি। যখনই মুনাফার হার এখানে লেখা থাকবে, টাকা থাকবে, বাট তুমি যখন লিখবা সেটাকে পার্সেন্ট আকারে লিখবা। পার্সেন্ট আকারে লেখার পরে সেই পার্সেন্টটাকে তোমাকে কি করতে হবে? আবার টাকাতে নিতে হবে। তো টাকাতে নেওয়ার জন্য আমি কি করছি? পার্সেন্টটাকে আমি বলে দিয়েছি যে পার্সেন্ট সবসময়, আমি এখানে আবার লিখছি পার্সেন্টটা সবসময় 100 দিয়ে ভাগ হয়। সেটাকে আমি বলে দিয়েছিলাম যে 20%কে যদি আমি লিখি তাহলে 20 ইন্টু 1 উপরে 1 নিচে 100, অর্থাৎ 100 ভাগের 1 বা 1/100। তো 20 ইন্টু এই 1/100 যেটা হচ্ছে সেটা মানে হচ্ছে পার্সেন্ট। এখানে যদি 20-এর নিচে যদি 1 থাকে, 1 এবং 100 গুণ করলে হয় 100, আর উপরে 1 এবং 20 গুণ করলে হচ্ছে 20। তার মানে হচ্ছে 20কে 100 দ্বারা ভাগ। সেই হিসাবে আমার এই অঙ্কটিতে 10.50কে পার্সেন্টের বদলে 100 দ্বারা ভাগ, আর দশমিক ওঠানোর জন্য দশমিক উঠিয়ে দিয়ে আমি তার বদলে এখানে 100 লিখলাম। এখানে দশমিকের পরে যদি আমার 5টা শূন্য থাকতো তাহলে এখানে 5টা সংখ্যা থাকতো, তাহলে 5টা শূন্য দিতাম। দশমিকের বদলে 1, আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে তার বদলে সে কয়টা শূন্য বসালাম। তো এইভাবে আমি অঙ্কটি কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা অঙ্ক করব। এবার আমি তোমাদেরকে 9 নম্বর অঙ্কটি করব। ঠিক একই নিয়মে পূর্বে আমরা করেছিলাম 4 নম্বর অঙ্কটা। এবার আমরা 9 নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করব। দেখো এখানে বলা হয়েছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। আমি পূর্বে বলেছিলাম যে যখনই কোনো কোশ্চেন পাবা সেই কোশ্চেনটাকে কি করবা, যে এখানে কি কি দেওয়া আছে সেটাকে খুঁজে বের করতে হবে। কি কি দেওয়া আছে? রিয়াজ সাহেব কিছু টাকা রেখেছেন, কত টাকা রাখলেন সেটা আমরা জানি না। কিছু টাকা ব্যাংকে জমা রাখার পর 4 বছর পর আমি পেয়ে গেলাম 4 বছর, তার মানে এখানে আমি সময়কাল পেয়ে গেলাম। একদম প্রথমে যে লেকচার ছিল আমার, সেখানে আমি এই অঙ্কগুলো করার জন্য কিছু বেসিক ধারণা দিয়েছিলাম। আমি বলেছিলাম সেই বেসিক ধারণাটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে অঙ্কগুলো করতে সহজ হবে। ঠিক দেখো 4 বছর সময়কাল, বছর মাস এগুলো কিন্তু সময়, তাহলে এখানে 4 বছর একটা সময়। এই 4 বছর আমি সময়কাল পেয়ে গেলাম। 4 বছর পর এত টাকা মুনাফা পেলেন, 4760 টাকা মুনাফা পেলেন। তার মানে এই টাকাটা আমি কি পেলাম? মুনাফা পেলাম। আমি এখানে আরেকটা রাশি দিলাম মুনাফা। তা আমাদের 4 বছর এবং মুনাফা পেয়ে গেলাম। ব্যাংকের বার্ষিক মুনাফার হার, এই বার্ষিক মুনাফার হার দেখো আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম, বার্ষিক মুনাফার হার 8.50 টাকা। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? একটা হচ্ছে সময়কাল, সেটা পেলাম কি এন, আরেকটা পেলাম 4760 টাকা মুনাফা পেলাম। মুনাফা সরল মুনাফা আমরা আয় পেয়ে গেলাম। তারপরে পেলাম কি শতকরা বার্ষিক মুনাফার হার, যেটা আমাদের কি ছিল? আর ছিল। এখন বলবো যে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তার মানে কত টাকার উপর 4 বছরে তার এই আয় সমপরিমাণ টাকা মুনাফা পেলেন। তাহলে আমাকে বের করতে হবে আসল পি সমান সমান ওয়াট। তাহলে প্রিন্সিপাল পি সমান সমান আসল সমান সমান ওয়াট, সেটা আমাকে এখন বের করতে হবে। আসল দেখে আমরা অঙ্কটা করে ফেলি। কি কি দেওয়া আছে এখানে? equal to 4 বছর শতকরা মুনাফার হার 8.50
দেখো আগেই বলেছিলাম যখন আমি হার শব্দটা নিয়ে আসবো, হার লিখবো, আর লিখবো, তখন সেক্ষেত্রে আমরা এখানে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। আর তার বদলে আমাকে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করি, 100 দ্বারা ভাগ করলাম। আগের মতো দশমিককে আমাকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে আমি দশমিককে না উঠিয়ে ওইখানে আমি ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু তা না করে আমি এখানে কিছুটা সহজ করে নিচ্ছি অঙ্কটা। দশমিক উঠিয়ে দিয়ে 1, দশমিকের পরে দুইটা সংখ্যা। সাধারণত দশমিকের পরে 5 শূন্য, এই শূন্যটা না লিখলেও যদি আমি এখানে 8.5 থাকে, তা তো আমি বলবো যে 8.50। যদি তোমাকে বলা হয় যে 8 টাকা 50 পয়সা, তো সেটাকে যদি আমি লিখতে হয় তাহলে 8 টাকা 50 পয়সা আমরা এভাবে লিখবো। যদি কেউ যদি বলে যে তোমাকে 8 টাকা 5 পয়সা লেখো, তা 8 টাকা 5 পয়সা লেখার জন্য 8.05, 8 টাকা 5 পয়সা লিখতে গিয়ে 8.5, 8 টাকা 5 পয়সা হবে না। 8 দশমিক যখন 5 শূন্য হবে, তখন বোঝা যাবে যে 8 টাকা 50 পয়সা। তাহলে এখানে যদি শূন্য নাও থাকে, আমি বুঝতে পারবো সেটা 50 পয়সা। আর যখন 8.05 থাকবে, তখন বোঝা যাবে 8 টাকা 5 পয়সা। তো এখানে যদি আমার দশমিকের পরে যদি শূন্যটা নাও থাকে, তাহলে আমি ধরে নেব সেটা 8 টাকা 50 পয়সা। আমরা তারপরে এখানে শূন্য দিয়ে নিলাম। এবার এটাকে একটু ক্যালকুলেশন যদি করতে যাই, আমরা দেখি কত দিয়ে কাটাকাটি যায়। এখানে যদি আমি 5 দিয়ে কাটি, 5 20 100, এখানে চলে আসতেছে 5 1 5, 5 7 35, 0, 5 0 0, 5 7 35, আমি কেটে দিলাম 5 দিয়ে। এখানে আরেকটু যদি কাটি, আমি 0 0 এভাবে কাটবো না, আমি সরাসরি ভাগ করে দেব। 170 ডিভাইডেড বাই 20 মানে হচ্ছে 170কে 20 দিয়ে ভাগ, তাহলে আমি 20 দিয়ে ভাগ করব। তো 20 দিয়ে ভাগ করার জন্য আমরা 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10 দুগুণে 20, 10 দুগুণে 20, তাহলে 10 দিয়ে আমাকে 170কে ভাগ করলে কত হয়? 17। 20 কাটা গেল, তাহলে উপরে থাকলো কত? 17, আর নিচে 100 পূরণ 2 সমান 200, এত টাকা। আমি মুনাফার হারও পেয়ে গেলাম। আর বাকি আছে কি আমাদের? 4760 টাকা মুনাফা। এবং মুনাফা আই ইকুয়াল টু 4760 টাকা। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I equal to PRN। এবার লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্র থেকে আমাকে বের করতে হবে, আমাদের আয়ের মান কিন্তু অলরেডি দেওয়া আছে, 4760 টাকা দেওয়া আছে, আমাদের আর এর মান দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে, অর্থাৎ এই মানগুলো আমাদের এখানে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, কিন্তু আমাদের পি এর মানটা নাই। এবং আমাকে বলা হয়েছে যে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে আমাকে মূল টাকাটা অর্থাৎ আসল যে টাকাটা পি, সেটাই আমাদেরকে এখানে বের করতে হবে। আমরা কি করব? এই সম্পূর্ণ রাশিটা সমান সমান বাম দিকে একটা রাশি আর ডান দিকে আরেকটা রাশি। আমরা যখন কোনো সমাধান করতে যাব, আমরা জানি বেসিক্যালি যে জিনিসটা জানি যে বাম দিকের কোনো রাশিকে ডান দিকে নিতে গেলে বাম দিকের যে সাইন, ডান দিকে তার সাইনের পরিবর্তন হয়। একইভাবে ডান দিকের কোনো রাশি বাম দিকে আসলে তার সাইনের পরিবর্তন হয়। যদি সমান সমান চিহ্নের বামের সম্পূর্ণ রাশিগুলোকে ডানে এবং ডানের সম্পূর্ণ রাশিগুলোকে বামে নিয়ে আসি, তাহলে সেখানে আমার সাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেভাবে থাকবে ঠিক সেভাবে। পি আর এনটা আমি পুরোপুরি এখানে নিয়ে আসলাম, আর আইটাকে পুরোপুরি আমরা এখানে নিয়ে গেলাম। আমরা পি আর এনটাকে এখানে আনার পেছনে কারণ হচ্ছে আমাকে মান বের করতে হবে কত টাকা, অর্থাৎ আসল টাকাটা মান বের করতে হবে, অর্থাৎ আসল টাকাটা বের করতে হবে। সে আসল টাকা হচ্ছে আমাদের পিটা বের করার জন্য আমরা বাম দিকে পি আর এনটা নিয়ে আসলাম।
পি আই আর এন, পি ইকুয়াল টু আই বাই আর এন। এবার আমরা মানটা বসিয়ে দিই। আই মানটা হচ্ছে 4760, আর এর মানটা হচ্ছে আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, এইখানে 4760 ডিভাইডেড বাই 17 ডিভাইডেড বাই 200 ইন্টু 4, এইটা সম্পূর্ণ একটা ভগ্নাংশ, এইটা সম্পূর্ণ একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের মধ্যে এইটা হচ্ছে, আমরা জানি একটা ভগ্নাংশের কি থাকে, লব আর হর। এই উপরের অংশটুকু লব, এই নিচের অংশটুকু, এই নিচের পুরো সম্পূর্ণ অংশটুকু হচ্ছে হর। এই ক্ষেত্রে আবার এই হরের মধ্যে আরেকটা ভগ্নাংশ 17/200। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ ভাগকে যদি আমাদের গুণ করতে হয়, আমরা জানি এইটা ভাগ এইটা, তো ভাগকে যদি আমাকে গুণ আকারে লিখতে হয়, ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, ভাগটা গুণ আকারে হয়ে যায়। যেমন আমি এখানে একটু বোঝাচ্ছি, যেমন এ ভাগ বি বাই সি। দেখো এটা হচ্ছে একটা সম্পূর্ণ ভগ্নাংশ, অর্থাৎ এ কে ভাগ করতে হবে এই আরেকটা ভগ্নাংশ দিয়ে, অর্থাৎ এইটাকে ভাগ করতে হবে আরেকটা ভগ্নাংশ দিয়ে। সে নিজেই হচ্ছে একটা ভগ্নাংশ, কিন্তু এইটাকে ভাগ করতে হবে আরেকটা ভগ্নাংশ দিয়ে। যখন আমি এটাকে এই ভগ্নাংশ দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাকে গুণ আকারে লেখার জন্য এই ভগ্নাংশের হর চলে যাবে লবে, লব চলে আসবে হরে। এটার ক্ষেত্রে তাহলে কি দাঁড়াচ্ছে, এ ইন্টু এখানকার হর হচ্ছে সি আর লব হচ্ছে বি, তাহলে লবটা চলে যাবে নিচে আর হরটা চলে যাবে উপরে। তাহলে আমার এখানে চলে আসবে হর চলে যাবে উপরে, লব চলে আসবে নিচে। একইভাবে এখানে লক্ষ্য করো, 4 আছে উপরে, নিচে আছে 1, তার মানে কত, 17 পূরণ 4 ডিভাইডেড বাই অর্থাৎ 200। তাহলে আমাকে এখন কি করতে হবে, ভাগটাকে গুণ আকারে লেখার জন্য 4760 ইন্টু আমার চলে যাবে 200 চলে যাবে উপরে, আর 17 গুণ 4 চলে আসবে নিচে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এখন আমরা ভাগ করি, 17 দিয়ে এটাকে যদি ভাগ করি, 4 দিয়ে এটাকে যদি ভাগ করি, 4 5 20, আর 17 দিয়ে যদি এটাকে ভাগ করি, 17 দিয়ে ভাগ করলে হয় 280। এখন আমরা এটাকে এভাবে এখানে লিখি, 280 উপরে থাকলো কত, 280, নিচে 17 দিয়ে 4760টাকে ভাগ করলাম, 17 দিয়ে 4760কে ভাগ করলে হয় 280, আর 4 দিয়ে 200কে ভাগ করলে হয় 20। 50 উপরে থাকলো 50 আর 280, 50 এবং 280 আমরা গুণ করি, গুণ করলে 5 0 0, 5 8 40 0, 10 14,000। তাহলে আমার কত টাকা আমি ব্যাংকে রাখলাম, 14,000 টাকা আমি ব্যাংকে রাখলাম। অতএব আমি এটা মুছে ফেলি, মুছে এখানে লিখি, অতএব নির্ণয় মূলধন বা আসল সমান 14,000 টাকা। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি অঙ্কটা। দ্যাট মিনস কোনো টাকা রিয়াজ সাহেব যে টাকাটা রেখেছিলেন, যে কোনো টাকা তিনি ব্যাংকে রাখার পর 4 বছর পর 4760 টাকা মুনাফা পান, এবং তাকে ব্যাংক কি করেছিলেন, 8 টাকা 50 পয়সা, তার মানে 8.50 টাকা করে প্রতি বছর মুনাফা তাকে দিচ্ছেন 100 টাকার উপর ভিত্তি করে। সেই হিসাবে তিনি 4760 টাকা মুনাফা পান। তাহলে আমি যে 4760 টাকা মুনাফা পাচ্ছি কত টাকার উপরে, আমি দেখলাম যে ব্যাংকে আমি 14,000 টাকা রাখার ফলে আমি 4 বছর পর আমি 4760 টাকা মুনাফা পেলাম। এই টাকাটার সাথে আমি যদি এই টাকাটা যোগ করে দিই, তাহলে আমাকে কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা প্লাস আসল, তার মানে কি হলো, মুনাফা আসল।
ঠিক আছে, নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক এইভাবে বাকি সবগুলো অঙ্ক 4, 5, 9, 12, 18 এবং উদাহরণের 3, 4, 5, 7 প্রত্যেকটা অঙ্ক আমরা এই I = PRN এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমস্যার সলভ করতে পারবো। আশা করি নিশ্চয়ই তোমরা শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করবে এই আশা করি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।